হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যা কোচবিহার পঞ্চনবার্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা কাব্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো আলোচনাটা শুরু করার পূর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স কি কি আছে সেটা বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে এখানে কিন্তু ইনফরমেশনে দেওয়াই আছে সমস্ত কিছু। তাও আমি বলে দিচ্ছি, এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছে। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে, তোমরা ঠিক করে নেবে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে এটা কিন্তু তোমাদের টপিকের মধ্যে নেই। যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার কতটা অবদান রয়েছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো কি বলছে। রবীন্দ্রবৃত্ত থেকে যে তিনজন কবি নতুন সুর শুনিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কবি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ঠিক আছে, তো তিনজন কবি আমরা দেখব যারা সেই যে রবীন্দ্রবৃত্ত যে রয়েছে তার থেকে যে একটা ভিন্ন সুর বা নতুন সুর শুনিয়েছিলেন, সেই তিনজনের মধ্যে অন্যতম ছিল এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কি বলছে, মোহিতলালের দেহবাদ ও ভোগবাদ, যতীন্দ্রনাথ সেনগুপ্তের দুঃখবাদ, আর নজরুলের বিদ্রোহ সত্তা। ঠিক আছে, এই যে তিনজন কবি যে রয়েছে তাদের সম্পর্কে বলে দিল। যেখানে প্রথম রয়েছে মোহিতলাল, তার যে দেহবাদ সম্পর্কে আলোচনা, দেহবাদ ও ভোগবাদ সম্পর্কে আলোচনা। তারপরে দ্বিতীয় রয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে দুঃখবাদ, এই বিষয়টি নিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন বাংলা গদ্য সাহিত্যে। আর তৃতীয় রয়েছে নজরুল যে রয়েছে, কাজী নজরুল ইসলাম, তার যে বিদ্রোহ সত্তা। এই তিনটা একটা নতুন দিক নিয়ে কিন্তু বাংলা কাব্য সাহিত্যের জগতে এরা এসেছিলেন, এবং এদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ ছিলেন এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যেখানে বলছে, কি বলছে, বাংলা কাব্যে নতুন চেতনা নিয়ে এসেছিলেন এবং ব্যক্তিগত জীবনে ইঞ্জিনিয়ার কবি যতীন্দ্রনাথ জীবনকে দেখেছেন যেখানে নির্মোহ নির্বিবাক যে দৃষ্টিতে, যেখানে যতীন্দ্রনাথের কাব্যের নামগুলো দেখলে আর কি বোঝা যাবে, ঠিক আছে, তিনি কোন সুর আরোপ করতে চেয়েছেন এই কবিতার মধ্যে। তো আমরা দেখব তার যে কবিতা রয়েছে সেই কবিতার মধ্যে তিনি কোন সুর নিয়ে অবতীর্ণ হয়েছেন। তার যে কবিতার নামগুলো সেগুলো দেখলে কিন্তু আমরা আরো ভালো করে বুঝতে পারবো। কি বলছে, জীবন যেন মরুভূমি, ঠিক আছে, দুঃখবাদ যে রয়েছে সেই সম্পর্কে কিন্তু তার আর কি কাব্য রয়েছে, সেখানে তিনি আলোচনা করেছেন। যেখানে বলছে কি, জীবন যেন মরুভূমি, এবং মরুভূমির মধ্যেই ক্যাকটাস যেমন লড়াই করে বেঁচে থাকে, এই জীবনও কিন্তু ঠিক তেমনই। তাই বলছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য আলোচনা করতে গিয়ে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে এই কাব্যে বহু প্রচলিত আদর্শবাদ ও সৌন্দর্যবোধকে তিনি সাধারণ জীবনের বাস্তব অভিজ্ঞতা ও মানদণ্ডের তীক্ষ্ণ শ্লেষ ও নিপুণ যুক্তি শৃঙ্খলার সাহায্যে সম্পূর্ণ তার সঙ্গে বিপর্যস্ত কিন্তু করিয়াছিলেন। ঠিক আছে, তো জীবনের যে একটা দুঃখ, সেই যে দুঃখবাদ, সেটাই নিয়ে কিন্তু তিনি তার কাব্যের মধ্যে আলোচনা করেছেন। ঠিক আছে, দেখো তারপর কি বলেছে। তো এই শূন্যে কিন্তু তিনি কাব্য সাহিত্যের জগতের মধ্যে এসেছিলেন, যেখানে তার আসল উদ্দেশ্য ছিল সেই যে দুঃখবাদ সেই সম্পর্ক নিয়ে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে কাব্য রয়েছে, কি বলছে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার যে কাব্যগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা। এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে, তার কারণ কি, তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু এগুলো এসে থাকে। যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে কাব্য বা বিভিন্ন যে আর কি কাব্য সাহিত্যিক রয়েছে তাদের যে কাব্যগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু এসে থাকে, জায়গাটা একটু ভালো করে দেখবে। ঠিক আছে, দেখো কাব্যগুলো রয়েছে, যেখানে বলছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের সংখ্যা রয়েছে 60টি। তার কাব্যগুলি হচ্ছে মরীচিকা, মরুশিখা, ঠিক আছে, শালগুলো দেখো পাশে দেওয়া আছে, আমি আর বলছি না, মরুমায়া, সায়ম, ত্রিজমা ও নিশান্তিকা। তারপরে যেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার কাব্য রচনায় লিখেছেন
এই যে তার কাব্যগুলোর নামগুলো বলে দিলাম। এবং কি বলছেন, তিনি যে কাব্যগুলো লিখেছেন সেই কাব্যর ক্ষেত্রে যতীন্দ্রনাথ সেনগুপ্তের সেই কাব্য সম্পর্কে নারায়ণ গঙ্গোপাধ্যায় যে রয়েছে তিনি কি বলছেন, দেখো তিনি বলছেন যে তার ভাষা বক্তব্যে, তার সঙ্গে উপমা অলংকারের চিত্রকল্পে এবং সর্বোপরি একটি নিজস্ব দার্শনিকতায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্র যুগের প্রথম বিদ্রোহ কবি। ঠিক আছে, তো যদি বলা হয় রবীন্দ্র যুগের প্রথম বিদ্রোহ কবি, সেটা কিন্তু ছিল যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ঠিক আছে, এবং কি বলছে, যতীন্দ্রনাথের যে নৈরাসত্যবাদ কিন্তু জীবনকে যে নয়থর দিক রয়েছে তার যে বিচার বিশ্লেষণে কিন্তু নয়, যেখানে জীবনকে গভীরভাবে ভালোবাসার নামান্তর কিন্তু তিনি করেছেন। যে একটুক্ষণ আগে কিন্তু আমি প্রথমে তোমাদেরকে বললাম তিনি কি বলছেন, এই জীবন একটা মরুভূমি, যেখানে মরুভূমির মধ্যে ক্যাকটাসরা কি হয়, লড়াই করে বেঁচে থাকে, ঠিক কিন্তু আমাদের জীবনও তাই। ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তার যে কাব্য সাহিত্য রয়েছে সেগুলোর মধ্যে সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। ঠিক আছে, তো তাই বলছে জীবনের প্রতি যে তার গভীর ভালোবাসা সেখান থেকে উচ্চারিত কিন্তু হয়েছে এই পংক্তিগুলি, যেখানে দুটা পংক্তি কিন্তু খুব সুন্দরভাবে এখানে আর কি উদাহরণ আকারে দিয়ে দিয়েছে। কি বলছে তার কাব্য সাহিত্য থেকে, বলছে যে জগৎ একটা হেয়ালি, যতবার নিয়ম তত অনিয়ম, গোজামিল খামখেয়ালি। খুব সুন্দরভাবে দুটা পংক্তি কিন্তু এখানে উদাহরণ আকারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তার কাব্য সম্পর্কে আলোচনা, মানে তার কাব্যের যে বিষয়গুলো কি কি ছিল এবং তার কাব্যের গুলোর নাম, খুবই একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করলাম। আজকে ক্লাসে আলোচনা আমার এতটাই ছিল, তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও। তাহলে আজকে আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।